নমস্কার আমার বাঙালি ভাই বোন এবং বন্ধুরা। কেরিয়ার জ্যোতিষ সিরিজের আজকের অধ্যায়ে আমি শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি ভারতের রাজনীতির একজন নয়নের মণি এবং তার পরিবর্তনশীল গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করবে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে পারবেন। কেন হঠাৎ করে উনার কেরিয়ারতে এই ধরনের বাধা এলো, গ্রহের হেরফের কি, সব কিছু জানতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখেন। এবং একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু পয়লা নতুন বর্ষের দিন টিএমসির কুষ্টির উপরে নির্ভর করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে টিএমসি এইবার ফিরে আসতে পারবে না বাংলার নির্বাচনে। সেটা আমি 2 সপ্তাহ আগেই জ্যোতিষের উপরে জ্যোতিষীয় ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম এবং খুব সেই ধরনের ভবিষ্যৎবাণী নয়, হতে পারে সে ধরনের নয়, হবে সেটা বলেছিলাম। আমি কোনোদিন ভবিষ্যৎবাণী হতে পারে হতে না পারে সেই ধরনের বলি না, যখন আমি শিওর থাকি আমার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলছে। কিন্তু আপনার কুষ্টিটা সত্যি হতে হবে। প্রথম জিনিস, কুষ্টি সত্যি হতে হবে, তাহলে আমার ভবিষ্যৎবাণী কোনো দিনই বিফল হয় না। গর্ব করছি না, ভগবানের আশীর্বাদ, কোনো দিনই বিফল হয় না আমার ভবিষ্যৎবাণী করা। আমি তো বললাম, দেখবেন ভিডিও আছে আমার চ্যানেলে, আছে ইংলিশ চ্যানেলেও আছে এবং মনে হয় বাংলা চ্যানেলেও আছে। নাহলে ইংলিশ চ্যানেল থেকে দেখে নেবেন, অকুল সরল জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি সিম্পলিফাইড, দেখে নেবেন ইংলিশ চ্যানেল থেকে আমি কি বলেছিলাম, দেখে নেবেন। সুতরাং আজকের ভিডিওটা শুরু করা যাক এবং জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আমরা অর্জন করব আজকে এই ভিডিওর মাধ্যমে। শেষ অবধি প্লিজ দেখুন। আমাদের এই চলতি কেরিয়ার জ্যোতিষ সিরিজে আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টি নিয়ে আলোচনা করব। একজন খাঁটি মাটির মানুষ, যার অর্থ অত্যন্ত সাধারণ ও মাটির কাছাকাছি, ডাউন টু আর্থ। সবার জন্য তার হৃদয় মাতৃসুলভ ও ভগিনী সুলভ স্নেহ মমতায় ভরা। তার ঐতিহাসিক স্লোগান মা মাটি মানুষ, এর অর্থ হলো মা, মাতৃভূমি এবং মানুষ। যে আদর্শের পেছনে তিনি সত্যিই নিজের জীবন উৎসর্গ করেছেন। তাছাড়া মমতা নামের অর্থ হলো, আপনার সবাই জানেন, মাতৃস্নেহ ও ভালোবাসায় ভরপুর এবং অন্য কোনো ধর্মীয় বা লিঙ্গ বৈষম্য ছাড়া অত্যন্ত সহানুভূতিশীল এক চরিত্র, যা সত্যি তার কাজের মধ্যে ফুটে ওঠে। তিনি সবার কাছে একজন বৈষম্যহীন
মা বা বোনের মতো। জ্যোতিষ শাস্ত্রীয়ভাবে তিনি শনির মহাদশায় মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যা তার প্রচণ্ড লড়াই ও মানসিক দৃঢ়তায় ভরা প্রথম জীবনকে নিখুঁতভাবে দেখায়। কুষ্টিতে দেখাবো। তা সত্ত্বেও তিনি MA, BEd এবং LLB ডিগ্রি অর্জন করেন এবং নিজে 100টারও বেশি বই লিখেছেন। তার ছাত্র জীবনের গড়ে ওঠার দিনগুলিতে একটি শুভ বুধের মহাদশা এসেছিল। বুধের মহাদশা এই শিক্ষাগত মেধাকে সুন্দরভাবে প্রমাণ করে, বিশেষ করে 1960 ও 70 দশকে, যখন কলকাতা ছিল ভারতের শিক্ষার প্রধান কেন্দ্র। আসুন কেরিয়ার দৃষ্টিকোণ থেকে তার কুষ্টি নিয়ে আলোচনা করি, যা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এআইয়ের মাধ্যমে ইন্টারনেটে গভীর খোঁজাখুঁজি করে তার জ্যোতিষীয় জন্মের বিবরণ বের করার পর তৈরি করেছি। তিনি অবিবাহিত, নিঃসন্তান। দেখুন, তিনি অবিবাহিত, নিঃসন্তান এবং একজন সাধারণ গরিব নাগরিকের মতো জীবনযাপন করেন। তার নিজের নামে কোনো বাড়ি নেই এবং একজন সন্ন্যাসিনীর মতো সাদা সুতির শাড়ি পরেন। এই বিষয়গুলি তার কুষ্টিতে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। চতুর্থভাবে শুভ শুক্র পাপ কর্তারি যোগে পীড়িত। চতুর্থপতি শনি রয়েছে তৃতীয়ভাবে। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বারা সপ্তম ঘর পীড়িত। শনির দ্বারা সপ্তমপতি মঙ্গল পীড়িত এবং সন্তানের স্থান অর্থাৎ পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে। দেখিয়ে বলছি আবার, আপনারা দেখে নিন। দেখুন, তুলা লগ্ন হলে সপ্তম ভাব হবে আপনার মেষ রাশি। দেখুন, মেষ রাশিতে কার দৃষ্টি আছে? মেষ রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে। তুলা লগ্নের জন্য সবচেয়ে খারাপ গ্রহ হলো বৃহস্পতি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। ষষ্ঠ অধিপতি হয়ে, মানে সপ্তম ঘর থেকে দ্বাদশ অধিপতি, উনাকে বিবাহ বারবার ক্যান্সেল করিয়ে দেবে, হতে দেবে না, যদিও সপ্তম ঘর পীড়িত নয়। আর এই দিকে দেখুন, সপ্তম অধিপতি মঙ্গলের উপরে শনির দৃষ্টি আছে, পীড়িত সপ্তম অধিপতি শুক্র। চতুর্থ ঘরের দিকে দেখুন, চতুর্থ ঘরে শুক্র আছেন, যিনি দিকবলী, কিন্তু শুক্র পাপ কর্তারি যুগে আছেন এবং চতুর্থভাবে শুক্র কখনোই থাকা ভালো নয়। আপনাকে কখনোই
মানে আরাম করতে দেবে না, আপনাকে কোনো সময়ই আপনাকে ভালো জীবনযাপন করতে দেবে না মেটেরিয়ালিস্টিক হিসাবে, মানে আপনাকে বাড়ি ঘর গাড়ি সেগুলো হতে দেবে না, ভালো কাপড়ও দেবে না আপনাকে, আপনি সাধারণ কাপড় পরে থাকবেন। শুক্রর অবস্থান চতুর্থ ঘরে খুব খারাপ। কারক ভাবনাশায়, শুক্র চতুর্থের ঘরের অধিপতি শুক্র, এই জন্য কারক ভাবনাশায় ফর ফোর্থ হাউস, এবং চতুর্থ অধিপতি শনি তৃতীয় ঘরে বসিয়াছে, তার মানে দ্বাদশ ঘরে। কার থেকে? চতুর্থ ঘর থেকে। শনি তো সাপোর্টই করছে না, কারণ অষ্টম, ষষ্ঠ এবং দ্বাদশভাবে যদি কোনো ঘরের মালিক চলে যায় তাহলে সেই ঘরকে সাপোর্ট করতে পারে না, কারণ সেইগুলো হলো ত্রিক ভাব, ওই ঘরগুলোর থেকে খারাপ ভাব। সুতরাং উনি সাধারণ পোশাকে থাকতেন, সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করতেন, সাদা পোশাক করতেন না, করেন, সরি মাফ করবেন, করেন। উনি স্বচ্ছন্দ মানে ধনীর মতো জীবনযাপন করেন না, সেই রকম নয় যে রামদেবের মতো ঘেরুয়া বসন পড়ে কোটি কোটি টাকার মালিক, সেরকম নয়। ওনার কাছে টাকা নেই, কিন্তু সন্ন্যাসিনী টাকা নেই। সবচেয়ে গরিব রাজনেত্রী ভারতের, সবচেয়ে গরিব। ওনার প্রশংসা করছি যেগুলো ভালো সত্যি আছে, বাকিগুলো করব না। সেই আপনার গেরুয়া ভূষণ পরে ওইদিকে বিজনেস চালানো, সেরকম উনার মধ্যে নেই। উনি সাদা কাপড় পরেন, সাদা জীবনযাপন করেন, স্বচ্ছ জীবনযাপন করেন। খুঁজে নিলেও কিছু পাবেন না উনার এগেনস্টে টাকা পয়সার ব্যাপারে। এমনি তো ফলস কেস করতে পারে কেউ, সেটাতে কিছু আসে যায় না, কারণ যার হাতে ক্ষমতা ওর ফলস কেস করবে, ফলস কেস দিয়ে ফাঁসিয়ে দেবে। সুতরাং সেগুলো অন্য ব্যাপার, সেগুলো আলোচনাও করতে চাই না আমি, সেগুলো আপনারা ভালো বুঝেন আমার থেকে। আচ্ছা, আর দেখুন পঞ্চম ঘরে কেতু আছে। কেতু কোনোদিনই সন্তান হতে দেবে না, আর কেতু আপনাকে অনেক শিষ্য দিয়ে দেবে। শিষ্য মানে সেই আপনার কি বলে ফলোয়ার। এই জন্য ওনার অনেক ফলোয়ার ছিল, অনেক ফলোয়ার থাকবে। উনি রাজনেত্রী ছিলেন, উনি ছাত্র নেত্রী ছিলেন, নয় রাজনেত্রী, জনগণের নেত্রী, গণনেত্রী। রাজনেত্রী বলছি না ওনাকে, কারণ উনি সাধারণ মানুষ আমাদের মতো, এই জন্য উনি গণনেত্রী। রাজনেত্রী হলো অন্যরা যেগুলো আছে, নাম বলছি না, অনেক আছে রাজনেত্রী, রাজনেতা, যেগুলো অনেক ধনী, কোটি কোটিপতি, শিল্পপতি। ওরা শুধু ভারতে ঘর নয়, বিদেশেও ওদের ঘর আছে। ওদের কাছে কোনো করাপশন পাওয়া যায় না ওদের এগেনস্টে। আমাদের সিস্টেম কোনো করাপশন খুঁজে ওদের এগেনস্টে পায় না, কারণ ক্ষমতায় আছে। উনার এগেনস্টে খুঁজে বের করে ফেলবে কিছু, আমার এগেনস্টে কোনো কিছু খুঁজে, আমি গরিব, আমার এগেনস্টে খুঁজে কিছু বের করে ফেলবে। এই সিস্টেম তো, সিস্টেম কি ভারতের? এই সিস্টেম সাধারণ মানুষকে শাস্তি দাও, টাকার বলে কিনে ফেলো সবকিছু, টাকার জোর দিয়ে, আর গুন্ডামি করে। উনি খুব পপুলার নেত্রী বাংলার, আর উনি গর্জে উঠতেন বাংলার স্বার্থে। তাই হোক, যা গ্রহের ফের কি করা যাবে। তিনি একজন ছাত্রনেত্রী হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তা
শনি ছাত্রদের পঞ্চমপতি এবং রবি ছাত্রনেতার একাদশপতি। তৃতীয় ভাবের জ্যোতি থেকে পরিষ্কার বোঝা যায়। আমি বুঝিয়ে দিচ্ছি, সেন্টেন্সে বুঝবেন না, এই জন্য বুঝিয়ে দেওয়া ভালো হয়। কুষ্টিতে সেন্টেন্স আমি বলবো, কিছুই বুঝবেন না সেন্টেন্স। দেখুন, পঞ্চম ঘর হলো ছাত্র পড়াশোনার ঘর। পঞ্চম ঘর থেকে পড়াশোনা দেখবেন তো, এই দেখুন পঞ্চম ঘর। নেতা হতে গেলে, ছাত্রদের নেতা হতে গেলে পঞ্চম ঘর থেকে সপ্তম ঘর দেখুন, একাদশ ঘর। সপ্তম ঘরে তো আপনার ফলোয়াররা আছে না, ছাত্র যারা আপনাকে ভোট দেবে, আপনাকে ওদের নেতা বানাবে। পড়াশোনার ঘর থেকে সপ্তম ঘর, এরা হলো একাদশ অধিপতি। দেখুন, সপ্তম অধিপতি পঞ্চম অধিপতি শনি, সপ্তম অধিপতি মানে একাদশ অধিপতি সপ্তম ঘর থেকে রবি একসাথে আছেন। এই জন্য উনি আরেকটা জিনিস দেখবেন, সেটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট। ইমোশনাল অ্যাটাচমেন্ট হলো, মনে পড়ছে না বাংলা ওয়ার্ড, মানে যেরকম আপনারা আপনাদের ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, কোনো কথা শুনতে চান না ওনাদের বিরুদ্ধে, সেরকম ওটাকে কি বলে, ইমোশনাল অ্যাটাচমেন্ট। বলতে পারছি না, বাংলা ওয়ার্ডটা মনে আসছে না, ছেড়ে দিন। কোথার থেকে থাকবে, এইখানে, এই যে এইখান থেকে একাদশ ঘর থেকে পঞ্চম ঘর গুনে যান, 1 2 3 4 5, তৃতীয় ঘর। একাদশ ঘর থেকে তৃতীয় ঘর দেখুন, বৃহস্পতিও আছেন আর রবি আর শনি একসাথে আছেন। উনি খুব ভালো ছাত্রী নেত্রী ছিলেন, এখন তো উনি জননেত্রী। খুব ভালো ছাত্রী নেত্রী ছিলেন। উনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি সাধারণ থাকতেন। টাকা পয়সা নেই উনার কাছে, একদমই নেই। আপনাদের কাছে হয়তো উনার কাছে যা টাকা ছিল তার থেকে বেশি আছে। সাধারণ মানুষ আপনারা, আমিও, হয়তো আমাদের কাছে উনার থেকে বেশি আছে। এবং বাংলার স্বার্থে উনি গর্জে উঠতেন। এখন দেখবেন কে গর্জে উঠে বাংলার স্বার্থে, দেখতে যান, আগে আপনারা দেখবেন কে গর্জে উঠে বাংলার স্বার্থে। উনি তো গর্জাবেন, সেটা অন্য ব্যাপার। দ্বিতীয়ভাবে নিচস্থ চন্দ্র তার দুর্বল আর্থিক অবস্থাকে দেখায় এবং আর্থিক দিক থেকে পুঁজিপতি বিজেপি ও কংগ্রেস নেতাদের সাথে তার কোনো তুলনাই চলে না। তিনি দেশের এমন একজন আর্থিক দিক থেকে সাধারণ রাজনীতিক নেত্রী যার নিজের কোনো বাড়ি বা ঘর নেই, বাড়ি এবং গাড়ি পর্যন্ত নেই, অল্টো গাড়িও নেই। সত্যি তিনি একজন মাটির মানুষ। কি বলবেন, মাটির মানুষ বলবেন না? এতদিন ধরে ক্ষমতায় আছেন, ছাত্র অবস্থার থেকে ক্ষমতায় থেকে কবে এমপি হয়েছেন? আমার মতে বোধহয় 1989-এ, এই ভুলে গেছি, বলবো আপনাদেরকে। 1989 এর আগে হয়েছেন এমপি, মন্ত্রী হয়েছেন 2 বার, রেলমন্ত্রী ছিলেন। ওনার কাছে একটা গাড়িও নেই, ছোটোখাটো গাড়ি নেই, অল্টো গাড়িও নেই। শ্রদ্ধা হবে না ওনার জন্য? না একবার রাজনীতি করে, একবার মন্ত্রী থেকে বাড়ি ঘর, ফরেনে বাড়ি টাড়ি বানিয়ে ফেলবে, ওর জন্য শ্রদ্ধা করবেন? না এই ধরনের নেতার জন্য শ্রদ্ধা করবেন? জানি না আমি আপনারা কাকে করেন শ্রদ্ধা। আমি তো এই ধরনের নেতাকে শ্রদ্ধা করি, যে চুরি করে না। চুরি তো চোখের সামনে দেখা বেশে উঠে, তো আপনি চুরি করলে
আমার যতটুকু আয় নয় তার থেকে যদি আমি সম্পদ বানিয়ে ফেলি, তার মানে চুরি ছাড়া কোথার থেকে আসলো ওই টাকা? ওনার তো কিছুই ছিল না, এর নেইও, আর থাকবেও না। দেখুন, নিচস্থ চন্দ্রমা বসে আছে কোথায়? দ্বিতীয় ঘরে, অর্থের ঘরে। কার সাথে বসে আছে? দ্বাদশ অধিপতি বুধের সাথে। টাকা পয়সা তো উনার থাকবে না, তো নেই, তো কিছুই নেই, কিছুই নেই। তার মানে উনি কোনো অন্যায় কাজ করেনি, টাকা পয়সা ছোঁনি, অ্যাটলিস্ট জ্যোতিষীয় ভাবে আমি বলতে পারবো কোনো কিছুতে হাত দেননি। তিনি 8 বার লড়ে, 7 বার লোকসভা নির্বাচনে এবং 4 বার লড়ে 3 বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। তা এর কারণে কুস্তিতে প্রথম তার দশমপতি চন্দ্র এবং নবমপতি বুধ একসাথে বসে একটি অত্যন্ত শক্তিশালী ধর্ম কর্মাধিপতি রাজযোগ তৈরি করেছিল। দ্বিতীয়ত কর্মের দশম ভাব থেকে ভাগ্যের নবম স্থান অর্থাৎ মীন ষষ্ঠ ভাব, এবং তৃতীয়ত কর্মের দশম ভাব থেকে উন্নতির একাদশ স্থান অর্থাৎ বৃষের অষ্টম, বুঝিয়ে দেবো, সবকিছু দেখিয়ে দেব। অষ্টম ভাব সম্পূর্ণ শুভ ও অশুভ প্রভাববিহীন। দেখাচ্ছি, অনেক কিছু শিখবেন আমার থেকে, যদি দেখেন আমার ভিডিওগুলো অনেক কিছু শিখবেন, যেটা কোনো জ্যোতিষ জানে না এবং বলতেও পারবে না আপনাদেরকে। দেখুন, দশম ঘরে কোনটা হলো? তুলা রাশির জন্য দশম ঘর হলো কর্কট রাশি। দশম ঘরের অধিপতি কে? চন্দ্রমা। চন্দ্রমা কার সাথে আছেন? বুধের সাথে আছেন দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর দশম ঘর থেকে সবসময় পঞ্চম ঘর, মানে ত্রিকোণ ভাব, খুব ভালো ঘর দ্বিতীয় ঘর। দশম অধিপতি যদি দ্বিতীয় ঘরে যান খুব ভালো ফল দেন, কারণ এটা পঞ্চম ঘর, ত্রিকোণ। দশম ঘর থেকে কার সাথে আছেন? বুধের সাথে আছেন। বুধকে নবম অধিপতি হতো, দ্বাদশ অধিপতি এবং নবম অধিপতি, তো দশম এবং নবম অধিপতির সংযোগে ধর্ম কর্মাধিপতি যোগ, মানে সবচেয়ে শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। সেই জন্য উনি উপরে গিয়েছেন, নাহলে তো গরিব ঘরের মেয়ে কোথার থেকে উপরে যাবেন? যেতেই দেবে না তো। ওরা তো ঘৃণা করে গরিবদেরকে, ধনী লোকরা সবসময় গরিবদেরকে ঘৃণা করে, জেনে রাখবেন, পাশে যেতে দেবে না। এখন এই দশম ঘর থেকে আপনি গণুন, ষষ্ঠম ঘর, নবম ঘর হবে। দশম ঘর থেকে ষষ্ঠম ঘর যখন আপনি গণবেন, তখন নবম ঘর গুনবেন, তখন সেটা ষষ্ঠ ঘর হবে, মানে 6th হাউস। 6th হাউস কি? দশম ঘর থেকে নবম ঘর, তার মানে আপনার কর্মজীবনের ভাগ্য। নবম ঘর হলো জেনারেল লাক, আর কর্মজীবনের ভাগ্য হলো ষষ্ঠ ঘর। দেখুন, সেটা কোনো পাপ গ্রহের প্রভাব নেই, তার মানে কর্মজীবনের ভাগ্য খুবই ভালো। এবং কর্মজীবনের এই যে ষষ্ঠ অধিপতি, উনি তৃতীয় অধিপতিও নিজের ঘরে আছেন, স্ট্রং আছেন, এই জন্য তো হলেন উনি। আচ্ছা, এখন আবার দশম ঘর থেকে একাদশ ঘর গুনুন,
সেটা হবে অষ্টম ঘর, লগ্ন থেকে অষ্টম ঘর। দেখুন এখানে কোনো পাপ প্রভাব আছে? এখানে নেই খুব একটা পাপ প্রভাব, এবং উনার অধিপতি শুক্র আপনার ডাইরেকশনালি স্ট্রং, মানে দিক বলি। সুতরাং উনার কেরিয়ারের এক্সপানশন হবে। 11 নম্বর ঘর এক্সপানশনের জন্য, মানে অষ্টম ঘর দশম ঘর থেকে একাদশ ঘর, এবং একাদশ ঘরকে যাচাই করবেন কিসের জন্য? আপনার কেরিয়ারে কতটুকু গ্রোথ হবে। ছাত্রীনেত্রীর থেকে একজন রেলওয়ে মিনিস্টার, সবকিছু মুখ্যমন্ত্রী, সবই তো হলেন, এবং উনার ইচ্ছাও ছিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, সবই তো হলেন। কারণ সেই অষ্টম ঘরে কোনো কুপ্রভাব নেই, এবং অষ্টম ঘরের অধিপতি শুক্র খুব স্ট্রং। ও আপনাকে অন্য জিনিস ডিনাই করে দেবে, কিন্তু আপনাকে আপনার কর্মের ফল তো দিয়ে দেবে। এক্সপানশন দিয়ে দিয়েছে। তাহলে সাধারণ ঘরের মেয়ে ছিলেন, মেয়ে উনি খুবই গরিব ঘরের, আমাদের মতো গরিব। বললাম, আরো বলছি, অনেক কিছু জানবেন, যাবেন না, চলে যাবেন না, শিখবেন অনেক জিনিস। দেশের মানুষের কল্যাণের চিন্তায় তার মন সব সময় মগ্ন থাকে। প্রমাণ করে বলবো, পুষ্টি দিয়ে মগ্ন থাকে, যে মগ্ন থাকে। এই কারণ মানসিক শান্তির চতুর্থভাবে দিক বলি এবং বা শক্তিশালী শুভ বসে আছে, যা মানুষের কল্যাণের জন্য সুন্দর চিন্তা দেয়, কিন্তু তা উদ্বেগ সৃষ্টিকারী মঙ্গল দ্বারা পীড়িত, যা মানুষের ভালো করার জন্য মনের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। দেখুন, চতুর্থ ভাব মানসিক ভাব, একজন দিকবলি শুক্র আছেন, মনের চিন্তাগুলো ভালো থাকবে, মনের চিন্তাগুলো ভালো থাকবে, মানে ভালো, এর উপকার করি, ওর উপকার করি, সে ধরনের চিন্তা থাকবে। কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে। এই দেখো, মঙ্গল কি করে? উৎকণ্ঠা দেয়, অ্যাংজাইটি দেয়। এই জন্য ভালো চিন্তা অ্যাংজাইটিতে পরিণত হয়েছে। কিভাবে আমি বাংলার মানুষের ভালো করতে পারি, কিভাবে লোকের ভালো করতে পারি, সে ধরনের। বললাম না, কুষ্টি দেখেই বলবো সব কিছু। এই জন্য তো পলিটিক্যাল লিডাররা কুষ্টি লুকিয়ে ফেলে। ভালো বিশ্লেষক জ্যোতিষীর কাছে ওদের কুষ্টি লুকিয়ে রাখে, কারণ ও তো সব কিছু জেনে যাবে দেখলে। বললাম তো, কুষ্টি দিয়েই তো বলছি। আমি তো ওনাকে চিনি না, ওনাকে তো আমি চিনি না, বা ওনার সংস্পর্শে কোনোদিন আসিনি, এবং আমি বাংলার লোকও নই। আমি ওয়েস্ট বেঙ্গলের লোক নেই, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক, বাংলার লোক। আর ওনার থেকে আমার পাওয়ারও কিছু নেই, কারণ উনি এখন ক্ষমতায় নন। কিন্তু আমি নিঃস্বার্থভাবে বলবো, যা বলছি নিঃস্বার্থভাবে বলছি। সেটা আপনারা আমার ভালো অভ্যাসও বলতে পারেন, খারাপ অভ্যাসও বলতে পারেন, আপনাদের উপরে। নিঃস্বার্থভাবে বলবো, এবং আপনারাও বলবেন নিঃস্বার্থভাবে। কোনো জিনিস ওই বেটা পাওয়ারে আছে, মাথা নিচিয়ে বলবেন যে তুই ভালো, কালকে আপনাকে শেষ করে ফেলবে ওই বেটা, যাকে ভয় পেয়ে আপনি বলছেন। সত্যি বলবেন, কত আর অত্যাচার করবে, একদিন শেষ হয়ে যাবে নিজের থেকে। আর জনতা মিলে গেলে অত্যাচার করতে পারে না। কত অত্যাচার করবে আপনাদের মধ্যে যদি মিল থাকে? পারবে না।
খুব ভালো নেত্রী, খুব ভালো নেত্রী। তিনি 1 জানুয়ারি 1998 সালে শুক্রের মহাদশায়, শুক্রের অন্তর্দশায় টিএমসি গঠন করেন। সেই সময় পরিবর্তনের কারক গ্রহ শনি মীন রাশিতে গোচর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টির পরিবর্তনের অষ্টম ভাব এবং জন্মকালীন শনির উপর দৃষ্টি দিচ্ছিল। জন্মকুষ্ঠিতে মহাদশা এবং অন্তর্দশা প্রতি শুক্র কর্মের দশম ভাব থেকে দৃষ্টি দিচ্ছিল। দেখিয়ে দিচ্ছি, দেখুন মীন রাশিতে কে ছিল? শনি ছিল। মীন রাশিতে থাকলে অটোমেটিক তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে আসবে, আসবে না? আসবে। আর আসবে। আচ্ছা, উনি টিএমসি কবে গঠন করেছিলেন? 1 জানুয়ারি 1998 সালে শুক্রের মহাদশায়, শুক্রের মহাদশায়, শুক্রের অন্তর্দশায়, শুক্রের মহাদশায়, শুক্রের অন্তর্দশায়। দেখুন শুক্র দশম ভাবে আছে, চতুর্থ ভাবে আছে, দৃগ্বলী। শুক্র লগ্নাধিপতি এবং অষ্টম অধিপতি। শুক্র দশম ঘর কর্কটকে দেখছেন। এখন আসুন দশার সাথে দেখুন। আজকে একটা ভালো জিনিস আপনাদেরকে বলবো, একদম সহজ। দেখুন শুক্র এখানে কোথায় আছে? সেই শুক্র কিন্তু সেম মকর রাশিতেই আছে। আর মকর রাশি কি জানেন তো? কালপুরুষ কুণ্ডলীর দশম ভাব। যে কোনো গ্রহ মকর রাশিতে যখন থাকবে আপনাকে আপনার কেরিয়ারের খুব ভালো ফল দেবে। যে কোনো গ্রহ মকর রাশিতে যখন থাকবে, কারণ কালপুরুষ কুণ্ডলীর হলো দশম ভাব। দেখবেন আপনার দশম সাথে এবং বার্থ চার্টে কোথায় কোনো গ্রহ আছে কিনা ইয়েতে মকর রাশিতে, আপনি ভালো ফল আশা করতে পারেন তার দশা অন্তর্দশাতে। আচ্ছা, বলছি এখন শুক্র, শুক্র থেকে দশম গড় কি? শুক্র থেকে দশম গড় হলো লিব্রা। শুক্র ক্যাপ্রিকনে আছে, ক্যাপ্রিকন মিন্স মকর রাশিতে আছে। শুক্র থেকে দশম গড় কি? দশম গড় হলো ওটা কি বলে? তুলা রাশি। কে বসে আছে? চন্দ্রমা। চন্দ্রমা কে? জন্ম কুষ্ঠির দশম অধিপতি। ইয়ে তো দেবী, উনি শুক্র এবং বুধ এবং শুক্রের মহাদশায় যত উন্নতি করেছেন উনার পেশার জীবনে, এমপি হলেন, রেলওয়ে মিনিস্টার হলেন, সব কিছু হলেন কার দশাতে? বুধ এবং শুক্রের দশায় ম্যাক্সিমাম উনি রাইজ করেছেন। আর শুক্র দশম গড় পীড়িত নয় শুক্র থেকে। দশম গড় যদি মহাদশা অধীর থেকে পীড়িত হয় তাহলে কিন্তু ওই মহাদশা আপনাকে ভালো ফল দেবে না। তাহলে এতটুকু বলে দিলাম। উনি আরো বলছি কতগুলো ইভেন্ট, হ্যাঁ মনে তো থাকে না, লিখে নিয়ে আসেছি।
মমতা ব্যানার্জি বাজপেয়ীজির মিন্স অটল বিহারী বাজপেয়ীজির অত্যন্ত স্নেহভাজন হওয়ার কারণে তিনি 1999 সালের 13ই অক্টোবর বিজেপির বাজপেয়ীজির নেতৃত্বাধীন এনডিএ ক্যাবিনেটে প্রথমবারের মতো কেন্দ্রীয় রেলমন্ত্রী হন। সেই সময়টি ছিল শুক্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা। এবং বাজপেয়ীজি কলকাতাতে কালীঘাটে ওনার ঘরেও এসেছিলেন, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বাজপেয়ীজি এসেছিলেন। ইভেন ওনার সিকিউরিটি প্রটোকলকে উনি ভঙ্গ করে এসে গিয়েছিলেন, কারণ মমতা ব্যানার্জি তো খুব ওই নিম্ন মধ্যবিত্ত পরিবেশে থাকতেন, আছেনও নিম্ন মধ্যবিত্ত পরিবেশের এক ফ্ল্যাটে থাকেন, নিম্ন মধ্যবিত্ত পরিবেশের এক ফ্ল্যাটে থাকেন, গলিগুলো ছোট, যার জন্য সিকিউরিটির থেকে ওনাকে মানা করা হয়েছিল, সেটা উনি মানেননি। এবং বাজপেয়ীজি মমতা ব্যানার্জিকে মা লক্ষ্মী বলতেন। আমি বলছি না এগুলো, আমি ইন্টারনেট থেকেই বের করে বলছি। এবং খুব স্নেহ করতেন মমতা ব্যানার্জিকে। শিক্ষিত লোক ছিলেন তো বাজপেয়ীজি, এল.কে. আডবাণীজি, মুরলী মনোহর যোশীজি, ওনারা খুব শিক্ষিত লোক ছিলেন এবং ভালো লোক ছিলেন। শিক্ষার উপরে ভালো লোক হওয়া চাই, ওনারা খুব ভালো লোক ছিলেন। এই জন্য ভালো লোককে যাচাই করে বের করেছেন। ভালো লোক তো ভালো লোককেই খুঁজবে, বদমাশকে খুঁজে বের করবে, ভালো লোক ভালো লোককে খুঁজে বের করবে। এই জন্য মমতা ব্যানার্জির মতো ভালো লোককেই বাজপেয়ীজি অন্য পার্টির হওয়া সত্ত্বেও খুঁজে বের করেছিলেন। এবং মমতা ব্যানার্জি ওনার গভর্নমেন্টকে সাপোর্টও দিয়েছিলেন, সাপোর্ট দিয়ে রক্ষাও করেছিলেন। এবং উনি বাজপেয়ীজি রেলওয়ে মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ীজির অধীনে। কবে হয়েছিলেন আর সেটা আমি বলছি, একটু রেকর্ড দেখতে হয়। 1999 সালের 13ই হন। সেই সময় কার দশা অন্তর্দশাতে হন? 1999 সালের 13ই অক্টোবর প্রথমবারের মতো রেলমন্ত্রী হন। সেই সময়টি ছিল শুক্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা। বুঝিয়ে বলছি, শুক্র দশম ঘরের সাথে দৃষ্টি দিচ্ছেন, চন্দ্রমা দশম অধিপতি হলো। শুক্র খুব ভালো উনার, কারণ ইয়েতে মকর রাশিতে আছে। বারবার বলতে পারবো না, কিন্তু নোট করে নেবেন, যে কোনো গ্রহ মকর রাশিতে থাকবে সে আপনাকে আপনার কেরিয়ার জীবনে অনেক ভালো ফল দেবে। এখানেও দেখুন শুক্র মকর রাশিতে আছে। মকর রাশিতে থেকে দশম অধিপতি, এই দেখুন দশম অধিপতি ধনু রাশির জন্য, ধনু লগ্নের জন্য দশম অধিপতি বুধের সাথে আছেন। এই দেখুন বুধের সাথে মকর রাশিতে আছেন। এবং চন্দ্রমা যিনি জন্মচক্রের দশম অধিপতি, উনি মহাদশা অধিপতি শুক্র থেকে দশমভাবে আছেন। তুলা এবং মকর রাশি পরস্পর দশম ভাব, চতুর্থ দশম ভাব, মানে তুলার থেকে চতুর্থ ভাব মকর রাশি, মকর রাশির থেকে তুলা দশম ভাব। দেখলেন, 1 নম্বর রেলওয়ে মন্ত্রী হয়েছিলেন। আর বাজপেয়ীজি খুবই ভালোবাসতেন উনাকে, ভালো লোক, ভালোবাসবেনই। এখনকার এগুলো ভুলে গেছে হয়তো উনার যে অবদান ছিল। ওই যে মমতা ব্যানার্জির যে এনডিএ গভর্নমেন্টকে সাহায্য করে বাঁচানোর যে অবদান ছিল,
সেটা ভুলে গেছে এখন। 2009 সালের 26শে মে শনির দশায় একজন অত্যন্ত শিক্ষিত ও পণ্ডিত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে UPA 2 এর সরকারে তিনি আবার কেন্দ্রীয় রেলমন্ত্রী হন। ভালো লোক মনমোহন সিংজি ছিলেন, ভালো জিনিসকেই উঠাবেন উনি, ভালো জিনিসকে চয়েস করবেন উনার সাথে থাকার জন্য, খারাপ জিনিসকে চয়েস করবেন না, অবশ্যই করবেন না। ভালো লোক ভালো জিনিসকে চয়েস, বাজপেয়ীজি ভালো লোক, ভালো সাথী চয়েস করবেন উনাকে সাহায্য করার জন্য কাজে। সেরকম মনমোহন সিং খুবই ভদ্র, অত্যন্ত মেধাবী, অত্যন্ত শিক্ষিত। উনি তো শিক্ষিত লোককেই চাইবেন উনার সাথে কাজ করার জন্য। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি উনার রেলমন্ত্রী বানিয়েছিলেন UP 2-তে। জন্মকুষ্ঠিতে মহাদশাপতি শুক্র দশমভাবে দৃষ্টি দিচ্ছিল, আর অন্তর্দশাপতি শনি কোন সময় হন উনার শুক্র শনির মহাদশায়। শুক্র তো আমি বলেছি দশম ঘরকে দেখছেন, দিতে পারবেন। আর শনির মহাদশায় শনি দেখুন তৃতীয় ঘরে আছেন, দশম দৃষ্টি দ্বাদশে দিচ্ছেন। আর ওনার জন্মকুষ্ঠিতে শনির দশম ঘরের সাথে কোনো মিল নেই। কিন্তু এখানে দশমাংশে দেখুন ধনু লগ্ন থেকে দশম ভাব উনি শনি নবম ভাবে আছেন, ধনু লগ্ন থেকে আছেন। আর শুক্র থেকে এই যে শুক্র মহাদশা অধিপতির থেকে উনি তৃতীয় ভাবকে দেখছেন, দশম ভাবকে দেখছেন। শুক্র মহাদশা অধিপতি, উনার থেকে শনি অন্তর্দশা অধিপতি দশম ভাবকে দেখছেন। কার থেকে? মহাদশা অধিপতির থেকে। একটা জিনিস মনে রাখবেন, মহাদশা অধিপতিকে জ্যোতিষশাস্ত্র লগ্ন বানাতে আদেশ দিয়েছে, টেম্পোরারি লগ্ন, যতদিন এই মহাদশা চলবে। ওইটা ওই গ্রহ ওই ভাবের সাথে যদি লিঙ্ক হয়ে যায় কোনো গ্রহ, ওই মহাদশাতে ওই ফলটা দিয়ে দেবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তো উনি হলেনই, 3 বার উনি হয়েছিলেন। (2011 সালের 20শে মে শুক্র বুধের দশায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন। দেখুন, শুক্র তো দশম ঘর দেখছেনই, এখানে দশমাংশাতে আসুন। দশমাংশাতে শুক্র এবং বুধ একই সাথে, এবং শুক্র থেকে মহাদশা অধিপতির থেকে শুক্রই হলেন দশম অধিপতি। সুতরাং বুধ সেই দশম অধিপতির সাথে আছে, মহাদশা অধিপতির থেকে দশম অধিপতির সাথে হবেনি। এবং দশম ঘরে কোনো খারাপ গ্রহ নেই, চন্দ্রমা আছে, কোনো বাধা নেই। এখন উনার কার দশা শুরু হয়েছে? উনি একবার জিতেছেনও চন্দ্রের দশায়,
মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন দেখুন কিভাবে চন্দ্র খারাপ রেজাল্ট দিচ্ছে। দশম অধিপতি হয়ে আপনারা বলবেন আরে উনাকে তো মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল। আবার খুব ভালো দশা, কোনোভাবেই ভালো দশা নয়, আমি বলে দিচ্ছি। দেখুন চন্দ্র থেকে দশম ঘরে কি আছে। প্রথম বার চার্টে দেখুন চন্দ্রমা বৃশ্চিক রাশিতে আছেন এবং বার চার্টে দশম ঘর হল বৃশ্চিক রাশির থেকে সিংহ রাশিতে রাহু বসে আছে। আর সিংহ রাশির মালিককে রবি। দেখুন বুধ থেকে চন্দ্র থেকে মানে মহাদশা অধিপতির থেকে রবি 2-12 অ্যাডভার্স রিলেশনে আছে। দেখলেন তো 2-12 অ্যাডভার্স রিলেশনে আছে। আবার দেখুন বৃহস্পতির থেকে মহাদশা অধিপতি যে এখন উনার চন্দ্রের মহাদশা চলছে। দেখুন চন্দ্রের মহাদশা অধিপতি চন্দ্র থেকে দশা মাস সাথে কেতু বসে আছে দশম ঘরে। আর আগের যে দুটো মহাদশা বলেছিলাম বুধ এবং শুক্রের চন্দ্র বসেছিল স্মুথ সেইলিং ইন কেরিয়ার। আর এখন দেখুন উল্টে গেছে, চন্দ্র থেকে দশম ভাবে কে বসে আছে? কেতু বসে আছে। ভালো রেজাল্ট তো পাবেনই না। আর ওই কর্কট রাশিতে এবং ওই কর্কট রাশির মালিকই হলেন চন্দ্রমা। সুতরাং যতদিন চন্দ্রের দশা চলবে 2031 পর্যন্ত আমি দেখেছি, ততদিন পর্যন্ত উনার কর্মজীবনে খুব একটা ভালো হবে না, ফিরে আসা দিক অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ভবিষ্যৎবাণী করলাম, দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। আগে করেছিলাম ভবিষ্যৎবাণী বেঙ্গল সম্বন্ধে দিয়ে টিএমসির কুষ্টি দিয়ে, যে টিএমসির পক্ষে আসা সম্ভব হবে না, সেটা ফলেছে। ভিডিও দেখবেন, আমি প্রমাণ দিয়ে কথা বলি, উইদাউট প্রুফ আমি কথা বলি না, প্রমাণ দিয়ে কথা বলবো। মিথ্যা কেন বলবে? আপনার থেকে আমি টাকা পাচ্ছি নাকি যে মিথ্যা বলবো? আর এখন উনার পক্ষে আসা দিকদারি হবে, ক্ষমতায় উনার পক্ষে আসা দিকদারি হবে। টিএমসির কথা আমি দেখিনি এই জিনিসটা ভালো হবে, আগে কি হবে, কিন্তু উনার পক্ষে দিকদারি হবে। কারণ মহাদশা অধিপতির থেকে দশমে কেতু বসে আছে, বেশ দিকদারি হবে। আপ অ্যান্ড ডাউনস থাকবে। আপস অ্যান্ড ডাউন কি? ডাউনসই থাকবে বেশি, আপস থাকবে না। লিখে নিতে পারেন, ভবিষ্যৎবাণী করলাম। তবুও তো উনার ভালো কোয়ালিটিগুলো আছে, প্রশংসা করলাম। ভালো লোককে তো ভালো লোক প্রশংসা করবেই, বদমাইশকে থোড়াই করবে। বদমাইশের প্রশংসা করবে। যেরকম অটল বিহারী বাজপেয়ী উনাকে খুব ভালোবাসতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনমোহন সিংজি খুবই ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওরা ভালো লোক ছিল। ভালো লোকের কদর ভালো লোকই বুঝে, বদমাইশ বুঝে না। বদমাইশের কদর বদমাইশ বুঝে। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু নতুন শিখতে পেরেছেন। হ্যাঁ, শিখতে তো পারবেনই আমার ভিডিওগুলো দেখলে। হ্যাঁ, দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন
আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।